আমাদের হাসপাতালে ভেন্টিলেটর ফুরিয়ে এসছে, আমাদের এখনো কিছু বেড আছে, কিন্তু শুধু ফাঁকা বেড লিখে লাভ নেই। মানুষকে তো শুধু গরম জল খাইয়ে বেডে লাভ হবে না, তাকে অক্সিজেন দিতে হবে, প্রয়োজনে ভেন্টিলেট করতে হবে। আমরা এশিয়ার সব থেকে বড় একমো প্রোগ্রাম রান করছি। আমাদের 50টা ডাক্তার, আমাদের 150টার উপরে নার্স কেবল সেই একমো ওয়ার্ডে প্রচন্ড জীবনের রিস্ক এবং ঝুঁকি নিয়ে 26টা একমো একসঙ্গে চালাচ্ছে। আমাদের আগে এশিয়াতে একমাত্র রেকর্ড তাইওয়ানে আছে, যারা 12টা না 14টা একমো একসাথে চালিয়েছে। উই আর রানিং মোর দ্যান 26। একমো ব্যাপারটা কি সেটা নিয়ে ডিটেইলে আপনাদের সাথে কয়েকদিন বাদে আমার এক সতীর্থ কথা বলবেন। ইটস ইন্টারেস্টিং, কারো যেন না লাগে ভয়ঙ্কর অসুস্থ মানুষরা যারা হয়তো 24 ঘন্টা বেঁচে থাকতেন না, তাদের আমরা যুদ্ধ করে এই ধরুন প্রায় 50%কে আমরা বাঁচিয়ে রাখতে পারছি আজকের দিনে। আমাদের ভেন্টিলেটর ফুরিয়ে এলো। কালকে রাত্রে আমাদের কিছু সাংসদ, রাজনীতিবিদ বন্ধুদের কাছে আমরা সাহায্যের জন্য অ্যাপিল করলাম, এবং আজকে আমরা আশা করছি যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাদের তাদের কিছু ভেন্টিলেটর উদ্বৃত্ত আছেন, যে তারা এগিয়ে আসছেন যে আমাদের কিছু ভেন্টিলেটর লোন দিতে, যাতে আমরা সেই ভেন্টিলেটরগুলো মানুষের কাজে লাগাতে পারি। তাহলে পরিস্থিতি যা আছে, প্রথম কথা হলো আমাদের মেনে নিতে হবে, গা বাঁচিয়ে কোনো লাভ নেই। আমরা কোন সাহসে মানুষকে বলবো চিন্তা করবেন না, ভয় পাবেন না? এগুলো আমার কাছে এগুলো ছেলে খেলা এট দিস পয়েন্ট অফ টাইম। যে ভয় পায় না বা চিন্তা করে না, সে হয় অবোধ, না হলে নির্বোধ। আপনার একটু যদি চিন্তা ভাবনা থাকে, আপনাকে মেনে নিতেই হবে যে আমাকে এক্সট্রিম কেয়ার আজকে নিতে হবে, কারণ অ্যাজ পার দ্য সিচুয়েশন টুডে, আগের বার যখন আমরা ফার্স্ট ওয়েভ শেষ করেছিলাম, সরকারি স্ট্যাটিস্টিক্সে আমাদের ইনফেক্টিভিটি রেট ছিল 16-18% হাইয়েস্ট। আজকে ইনফেক্টিভ রেট অবলীলাক্রমে 35, প্রায় 40%, মানে 3 জনের মধ্যে 10 জনের মধ্যে প্রায় 3 জন ইনফেক্টেড। তাই আমার যত পরিচিত লোক, আমার কাজের লোক হোক, আমার সাহায্যের লোক হোক, আমার আত্মীয় হোক, সহকর্মী হোক, ছেলে হোক, মেয়ে হোক, সবাই কাছ থেকে আমাকে এইটা বুঝতে হবে যে আমি যদি তার হেলথ স্টেটাস সম্বন্ধে শিওর না হই, যার সম্বন্ধে আমি নিঃসন্দেহ নই, তার থেকে আমাকে একটু দূরে দাঁড়াতে হবে। আমার বাড়িতে যদি 4-5টা লোক থাকে, কারো একটু জ্বর হয়েছে, কাশি হয়েছে, সর্দি হয়েছে, বাড়ির মধ্যে আমাদের যতদূর সম্ভব আইসোলেশন অ্যান্ড মাস্ক ইউসেজ। কাপড়ের মাস্ক ইউজ করবেন না, নট এট দিস টাইম, বিকজ ইনফেকশন ইজ সো হাই। কিছু সার্জিক্যাল মাস্ক, কিছু 3-ply মাস্ক, কিছু N95 যদি পান, অ্যাটলিস্ট একটা প্রোটেক্টেড সার্জিক্যাল মাস্ক বাড়িতে ব্যবহার করবেন, যদি বাড়িতে কারো সন্দেহজনক সিমটম থাকে। আর গভর্নমেন্ট সে যে ডেফিনেশনে দিক না কেন, আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমাকে যদি এক পা আমার এই ঘরের বাইরে বার করতে হয়, সেটা আমার পক্ষে কতটা প্রয়োজনীয় হলে আমায় করতেই হবে। অফিস হতে পারে, বাজার হতে পারে, যে কোনো কাজ হতে পারে, ব্যাংক হতে পারে, সেটা আমি আমার এক্সট্রিম প্রিকশন নিয়ে করব। আর যে কাজে আমার এক্ষুনি না বেরোলে হয়, ইট ক্যান ওয়েট ফর সাম টাইম, সেই কাজটা আমি করব না। সো উই হ্যাভ টু ডিফারেন্সিয়েট বিটুইন দ্য ইম্পর্টেন্ট অ্যান্ড দি আনইম্পর্টেন্ট। এইটা আমাদের করতে হবে। আর কখনো এই বিভ্রান্তির মধ্যে যাবেন না যে অনেকদিন যার সাথে দেখা হয়নি, অমুকে আপনার সাথে দেখা করতে আসছে, এসে বসে একেবারে মুখোমুখি আনপ্রোটেক্টেড ভাবে ধরুন 1 কাপ চা খেয়ে গল্প করতে শুরু করবেন না। সেও আপনাকে দূর অভিসন্ধিনী আপনার কাছে আসছে না, সেও জানে না আপনার কি স্ট্যাটাস, আপনিও জানেন না তার কি স্ট্যাটাস। সুতরাং প্রতিটা হিউম্যান টু হিউম্যান ইন্টারাকশনে যেখানে আপনি নিঃসন্দেহ নই, সেখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট কেয়ার নিতে আমরা বাধ্য। এই কিছুদিন আগে দেখবেন তাদের টাকা পয়সা দাম্ভিকতা নিয়ে আমার কোনো রকম সহমত নেই, থাকবেও না, ছিল না, যে প্যান্ডেমিকের সময় একটা ইমপ্র্যাকটিক্যাল ছেলে খেলা করে লোকে IPL খেলতে শুরু করবে। আমি অনেক দুঃখের সঙ্গে বলেছি যেটা একটা শ্রাদ্ধ বাড়িতে নাচের আসর ছিল।
প্রথমত কিছু না হলে আমরা অল্প বয়সী ছেলে মেয়েদের সামনে একটা রং এক্সাম্পল দিচ্ছি। A serious situation is a serious situation. একটা সিরিয়াস সিচুয়েশনকে আমরা হাসি ঠাট্টায় রিডিউস করতে পারি না। ভারতবর্ষ যখন যুদ্ধে যায় তার মধ্যে মধ্যে কমেডি ইন্টারলিউডস হয় না, তার মধ্যে আমরা কোনো ক্রিকেট খেলা আইটেম নাম্বার ঢুকিয়ে দিয়ে সেটাকে আমরা হালকা করতে পারি না। জীবনের সমস্ত সিচুয়েশনকে হালকা করে নিতেই হবে এমন কোনো আন্ডারটেকিং কেউ আমাকেও দেয়নি, আপনাকেও দেয়নি। এবং অ্যাপার্ট ফ্রম দি আইডিওলজিক্যাল প্রবলেম, মানে দি ফিলোসফিক যে আইডিয়া যেটা আইপিএল এই সময় ছিল, কমপ্লিটলি আইপিএল একটাই কাজ করেছে। দিল্লিতে যে কটা খেলা হয়েছিল, দিল্লিতে ফিরোজ শাহ কোটলার পাশে একটা বিরাট শ্মশান আছে, নিগমঘট শ্মশান নাকি নাম ওটার। ওই যে আইপিএল এর আলোগুলো জ্বলতো, ওই আইপিএল এর আলোতে শ্মশানের আলো নিভে গেলে, পাওয়ার ফেলিয়ার হলে পরে ওই আইপিএল এর আলোতে রাস্তার ধারে কিছু কিছু মরদেহ তারা সৎকার করেছে। ওইটা ছাড়া আইপিএল এর এবছর কোনো কাজে লাগেনি। এবং এত টাকা পয়সা মাথার থেকে, আকাশের থেকে, ছাদ থেকে ঝুরঝুর করে টাকা ঝরছে, চিত্র তারকা হেনা তেনা বিলিয়নের মিলিয়নের জুটেও তারাও শেষমেশ স্বীকার করতে হলো যে আমরা এতগুলো মানুষকে একসঙ্গে আনলে পরে আমাদের মধ্যে ইনফেক্টিভিটি রেট আসবেই। তারা কেউ মাস্ক পরে না, তারা একটা স্বাভাবিকত্বের ভান করে মানুষের সামনে ঘুরে বেড়াবার চেষ্টা করছে। দিস ইজ ইমপ্র্যাকটিক্যাল, দিস ক্যানট হ্যাপেন। সুতরাং চোখের সামনে দেখলেন যে যতই বৈভবের সমুদ্রে আপনি ভাবেন না কেন, আর যত টিএমটি বারের আপনি বিজ্ঞাপন দিন না কেন, এই সমস্যা আমাকে আপনাকে কিন্তু ছাড় দেবে না। একমাত্র এর থেকে নিষ্কৃতি পাওয়ার পথ হলো আমি আপনি যতটা সতর্কতা রাখতে পারবো। আমি সেই অর্থে একেবারে যাকে বলে পোড় খাওয়া মেডিসিনের লোক নেই। আমি কাটাকুটি করি, হার্ট অপারেশন করি, হার্টের মানুষ। কিন্তু আগুনে জল ঢালতে তো আর গ্র্যাজুয়েশন সার্টিফিকেটের দরকার হয় না। যদি দেখেন পাশের বাড়িতে আগুন লেগেছে, কেউ কি জিজ্ঞেস করে তুমি গ্র্যাজুয়েট কিনা, তাহলে জল ঢালবে? গ্র্যাজুয়েশন না হলে জল ঢেলো না। যার হাতে জল আছে সে এক বালতি জল, এক মগ জল এসে আগুনে ঢালে। তো আমিও ডাক্তার, আমার মা অনেক কষ্ট করে আমায় ডাক্তারি পড়িয়েছিল। তা আমাদেরও আজকে সবাইকে যেটুকু বিদ্যে বুদ্ধি আছে তার শেষ এক আনা দু আনা নিয়ে আজকে মানুষের পাশে দাঁড়াবার আমরা চেষ্টা করছি। ডাক্তাররা আপনাদের যে নানান রকম নয়, যে স্ট্যান্ডার্ডাইজ ট্রিটমেন্ট আটকে দিচ্ছেন, মাইল্ড অসুখে এই চিকিৎসা, একটা অ্যান্টিবায়োটিক, আইভারনেকটিন দিচ্ছেন, প্যারাসিটামল, ভিটামিন, এগুলো। তার উপরে যদি সমস্যাটা বাড়ে তখন কখনো কখনো স্টেরয়েড দেওয়া হচ্ছে। অক্সিজেন সাপোর্ট যদি ভালো মাত্রায় রাখে, যেহেতু আমরা এখনো বেড মানুষকে দিয়ে উঠতে পারছি না প্রয়োজন মতো, যাদের বেডের জন্য হন্যে হয়ে ঘুরতে হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু বাড়িতে কিছু অক্সিজেন রাখতে হচ্ছে। এটা ভালো নয়। আমি বাড়িতে অক্সিজেন রাখার ব্যাপারটাকে কখনো কখনো আমি মন থেকে সমর্থন করতে পারি না, কিন্তু এইটা দেখায় যে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থার ক্যাপাসিটির মধ্যে, হসপিটাল ক্যাপাসিটির মধ্যে আমাদের কতটা আমরা সীমিত। যত আমরা বাড়িতে সিলিন্ডার রাখবো তত আমাদের রিফিলের সিলিন্ডার কমে যাবে, তত বড় সিলিন্ডার লোকেরা আড়ালে আবডালে এনে রিফিল করবে, তত অক্সিজেন ট্রান্সপোর্টে সমস্যা হবে। এবং এই সমস্যা দিল্লিতে হয়েছে, বর্তমানে কর্ণাটকে হচ্ছে, যে কিনা ভারতের স্বাস্থ্য ব্যবস্থার রাজধানী। যারা কিনা আমাদের এখান থেকে লক্ষ লক্ষ পেশেন্ট নিয়ে যান, বলে সস্তায় অপারেশন হবে বলে 1 লাখ টাকার অপারেশনটা 3 লাখ টাকায় করে কলকাতায় ফেরত পাঠিয়ে দেন। তো সেই স্বাস্থ্য ব্যবস্থার রাজধানীতে এখন অক্সিজেনের টানাটানি হচ্ছে। আমাদের পূর্ব ভারতে, কলকাতায় আমরা মনে করি যে অক্সিজেনের অভাব সেইভাবে হবে না, কারণ লট অফ ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস, অক্সিজেন প্লান্টস আর লোকেটেড। কিন্তু প্রত্যেকজন মানুষ যদি তার বাড়িতে 4টে করে অক্সিজেন সিলিন্ডার রাখতে শুরু করে তাহলে অবধারিত। আপনারা অনেকে শুনেছেন যে এই অক্সিজেনের টানাটানির মধ্যে দিল্লির কি কদর্য অবস্থা হয়েছে। ভারতবর্ষের রাজধানী, তার হাসপাতালের বেড নেই, তার অক্সিজেন নেই। 4 জন আনুমানিক ডাক্তার মারা গেছেন হাসপাতালে ভর্তি হয়ে অক্সিজেন না পেয়ে। ডাক্তার মারা যেতে পারে না? নিশ্চয়ই পারে।
এবং কত সাধারণ মানুষ যে মারা গেছেন উত্তরপ্রদেশে, দিল্লিতে অক্সিজেনের অভাবে, তার কোনো রকম পরিসংখ্যান ক্যাপচার করা নেই। আমাদের যখন সুনামি হয়েছিল তখন আমরা বুক চিতিয়ে বলেছিলাম আমরা স্বয়ং সম্পূর্ণ, আমাদের কোনো এড লাগবে না। আমার মোবাইল ফোনটা দেখাতে পারলে দেখাতাম যে এখন পাকিস্তান, আফ্রিকার পুরো দেশ, ভুটান, বাংলাদেশ সবাই আমাদের এড দিচ্ছে। আর সব থেকে দুঃখের ব্যাপার হলো যে কয়েকশো ভেন্টিলেটর ভারতবর্ষে এসছে, হাজার হাজার ওষুধের ভায়াল এসছে, অক্সিজেন কনসেন্ট্রেটর এসছে, কিন্তু এখনো অবধি তার 5% কোনো রাজ্যে, কোনো শহরে, কোনো মানুষের কাছে পৌঁছয়নি। কেন পৌঁছয়নি? কেন ওই যে আমাদের কানে কলম গোজা কাস্টম ইন ট্যাক্সের বাবুরা, তারা বসে বসে এখনো ট্যাক্সের চালান কাটছেন, যেটা বিদেশ থেকে আমরা সাহায্যের জন্য পাঠিয়েছি। এখনো 10 দিন 12 দিন ধরে জটিল কনফারেন্স চলছে যে সাহায্যে পাওয়া জিনিসের ওপর জিএসটি বসানো যায় কি জিএসটি বসানো যায় না। এই আমার দেশ। নার্সরা মারা যাচ্ছে, ডাক্তাররা অর্ধেক হয়ে যাচ্ছে, অসহায় মানুষ হাসপাতালে বেড পাচ্ছে না। আর আমরা এখনো কনফারেন্স করে যাচ্ছি যে মেডিকেল এইডে পাওয়া ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটর, ওষুধের ভায়ালের ওপর আমি জিএসটি বসাবো কি জিএসটি বসাবো না। এই 55 তলা পণ্ডিতের দল, আপনারা তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন যে জিএসটি বসাবেন কি বসাবেন না। কেউ একজন লিখেছিলেন যে ফেসবুকের কোথায় যে খালি এখনো চিতার কাঠে আমরা জিএসটিটা বসিয়ে উঠিনি, অক্সিজেনে এখনো ট্যাক্সেশন আছে, প্রত্যেকটা লাইফ সেভিং মেডিসিনের ওপর এখনো ট্যাক্সেশন আছে। অদ্ভুত এই দেশ, অদ্ভুতের এই বর্তমান চিন্তা ভাবনা। তাই আমরা যদি অক্সিজেনের ক্যাপাসিটিটা বাড়াতে পারি, অক্সিজেনের ক্যাপাসিটি আছে, বেডের ক্যাপাসিটিটা বাড়াতে পারি, বর্তমান গভর্নমেন্টকে, বর্তমান স্বাস্থ্য ব্যবস্থায় আমরা প্রত্যেককে, প্রথম বর্তমান সরকার যিনি এলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তার স্বাস্থ্য দপ্তরকে আমি প্রথমেই অকপটে স্বীকার করেছি। কালকে রাত্রিরে একটা ফোন করতে তারা বলেছেন যে হ্যাঁ আমরা আপনাদের ভেন্টিলেটর দিয়ে সাহায্য করব। এই আমার বাড়ির কাছে যে পুলিশ হসপিটাল, সেখানে আমরা 3-4 দিনের মধ্যে আর একটা 200+ বেডের কোভিড ইমার্জেন্সি কেয়ার ফেসিলিটি শুরু করতেই হবে। তাহলে আমাদের কাছে প্রথম কাজ হলো যে আমাদের পর্যাপ্ত পরিমাণে হসপিটালের বেড রিলিজ করতে হবে। সমস্ত বড় বড় হাসপাতাল, সরকারি, বেসরকারি, একাডেমিক, নন একাডেমিক, যেখানে আসুন, মানুষকে যেন ভিখারির মতো একটা বেডের জন্য ঘুরতে না হয়। আমাকে বিদেশ থেকে লোকেরা ফোন করছে যে আমার বাবা মা আইডি হসপিটালে ভর্তি আছে, ডাক্তাররা এত ব্যস্ত, খবর পাচ্ছে না। আমি আমার 1-2 বন্ধুকে ওখানে হোয়াটসঅ্যাপ করলাম, তারা কয়েক ঘন্টার মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ রিপোর্ট দিল। আজকে ডাক্তাররা এক হাসপাতাল নিজেদের মধ্যে সেইভাবে কোলাবোরেট করছে। তাহলে ক্যাপাসিটি বাড়াতে হবে, টেস্টিংটা আরো বাড়ান, আরো টেস্টিং বাড়ান। কারণ আমাদের 10 কোটি মানুষের রাজ্যে 50-55 হাজার টেস্টিং ইজ নট এনাফ। টেস্টিং বাড়ালে, যেটা আজকে 17,000 ফিগার দেখছেন, সে 25,000 হতেই পারে, কিন্তু সেই 25,000 হলেও সেটাকে অনেস্টলি আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। সেটা আমি দেখতে চাই না বলে আমি টেস্টিং কম রাখবো, দ্যাট ইজ নট আ সলিউশন টু দিস প্রবলেম। আর সরকারি, বেসরকারি, টিচিং, নন টিচিং, মেডিকেল কলেজ, নন মেডিকেল কলেজ, সমস্ত ভেদাভেদ আমাদের ভুলে গিয়ে দ্য লাস্ট হসপিটাল বেড, দ্য লাস্ট ডক্টর হ্যাজ টু বি ইউজড। আর একেবারে সাদামাটা খালি চাদর পাতা একটা হাসপাতাল বেডের এই মুহূর্তে সেই রকম কোনো ব্যবহার নেই। আমাদের যদি 100টা বেড খুলি, আমাদের চেষ্টা করতে হবে সেখানে 60-70% বেডকে অক্সিজেন সাপোর্ট দিতে। সেই অক্সিজেন সাপ্লাই আমরা কলকাতায়, পশ্চিমবঙ্গে, ইস্টার্ন ইন্ডিয়াতে দিতে পারবো। আমাদের খালি সেই সাপোর্টিভ ইনফ্রাস্ট্রাকচার গুলো দিয়ে যেতে হবে। কারণ মানুষকে পট করে হাসপাতালে ডেকে দিয়ে খালি একটা বেডে শুইয়ে একটা স্যালাইন চালিয়ে দিলাম, তাতে এই সমস্যা মেটে না।